বাংলার ইতিহাসে অনেক বীর, সংগ্রামী এবং প্রজাপ্রেমী নেতার নাম পাওয়া যায়, যারা নিপীড়িতের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে একজন অসাধারণ ব্যক্তিত্ব হলেন বাংলার রবিন হুড নামে পরিচিত এক জননায়ক। যদিও এটি একটি উপাধি, এই নামে পরিচিত ব্যক্তি ছিলেন বাস্তবে দরিদ্র ও শোষিত জনগণের ত্রাতা। ঠিক ইংল্যান্ডের রবিন হুডের মতো, যিনি ধনীদের কাছ থেকে লুট করে গরিবদের সাহায্য করতেন, বাংলার এই চরিত্র ছিলেন জনমানুষের নায়ক। বাংলার রবিন হুড নামে সাধারণত যে ব্যক্তিকে বোঝানো হয়, তিনি হচ্ছেন রাঙা মিয়া বা রঙা ডাকাত, কখনো কখনো শরৎচন্দ্র পাণ্ডে, রশিদ খান কিংবা অন্য কোনো আঞ্চলিক বীরের নামও উঠে আসে। এইসব মানুষ ইতিহাসে স্পষ্টভাবে প্রামাণ্য না হলেও লোককথা, গান এবং জনশ্রুতির মাধ্যমে তাঁদের গল্প আজও বেঁচে আছে। তাঁরা সাধারণত ব্রিটিশ শাসনের সময় বা জমিদারি প্রথার বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। প্রজাদের ওপর জমিদারদের অত্যাচার, করের বোঝা এবং নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ করে তাঁরা গড়ে তুলেছিলেন এক প্রকার সামাজিক ন্যায়বিচারের আন্দোলন। বাংলার রবিন হুড ধনী, স্বৈরাচারী জমিদার বা ব্রিটিশ রাজপ্রতিনিধিদের কাছ থেকে অর্থ, ধনসম্পদ কেড়ে এনে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। তিনি কখনো সরাসরি ডাকাতি করতেন না, বরং নিপীড়কদের শাস্তি দিয়ে সমাজে ন্যায়ের বার্তা ছড়িয়ে দিতেন। এই ধরনের কাজ তাঁকে সাধারণ মানুষের কাছে বীর হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। রাঙা ডাকাত মূলত তৎকালীন পূর্ব বাংলার, বর্তমান বাংলাদেশ, গ্রামাঞ্চলে পরিচিত ছিলেন। তিনি সাধারণত ধনীদের বাড়িতে ডাকাতি করতেন, তবে দরিদ্রদের কখনোই কষ্ট দিতেন না। এমনকি অনেক সময় ডাকাতির পর তিনি সেই লুট করা অর্থের একটি বড় অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। গরিব মানুষের চিকিৎসা, বিবাহ বা সংকটকালীন সময়ে সাহায্য করতেন। এই কারণেই তিনি ধীরে ধীরে জনমানুষের চোখে একজন জনদর্দি ডাকাত বা লোকনায়ক হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। রাঙা ডাকাতের ডাকাতি ছিল সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। তার দল ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং তিনি স্বজং ডাকাতির সময় নেতৃত্ব দিতেন। অনেক সময় শোনা যায়, তিনি ডাকাতির পূর্বে লোক পাঠিয়ে ধনীদের সতর্ক করতেন এবং অব্যবস্থাপনার জন্য তিরস্কার করতেন। কখনো কখনো তিনি এলাকাবাসীর উপকারে দাঁড়াতেন। বন্যা, খরা বা দুর্যোগে ত্রাণ বিতরণ করতেন। তবে আইন তার কার্যকলাপকে অন্য চোখে দেখেছে। পুলিশ বহুবার তাকে ধরার চেষ্টা করলেও দীর্ঘ সময় পর্যন্ত ব্যর্থ হয়। শেষে এক সংঘর্ষে তিনি গ্রেপ্তার হন বা মৃত্যুবরণ করেন, এ নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত। তার জীবনের রহস্য, দুঃসাহসিকতা এবং মানবিকতা মিশে গিয়ে তিনি এক কিংবদন্তি হয়ে ওঠেন। রাঙা ডাকাত শুধুই এক ডাকাত নন, তিনি এক ধরনের সামাজিক প্রতিবাদের প্রতীক। সমাজের অসাম্য, ধনীদের লালসা এবং দরিদ্রদের অবহেলার বিরুদ্ধে তার অস্ত্র ছিল ডাকাতি, কিন্তু উদ্দেশ্য ছিল ন্যায় প্রতিষ্ঠা। তাই বাংলার গ্রামীণ সমাজে তার নাম এখনও শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়, ঠিক যেমন ইংল্যান্ডে হয় রবিন হুডের। তাঁর কাজ ছিল সাহসিকতা, দূরদর্শিতা এবং সামাজিক সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত। গোপন সংগঠন, গুপ্ত বার্তা এবং স্থানীয় জনগণের সহায়তায় তিনি দীর্ঘ সময় ব্রিটিশ প্রশাসনের চোখ এড়িয়ে কাজ চালিয়ে যেতে পেরেছিলেন। বাংলার সামাজিক অবস্থা 1800 ও 19 শতকে ছিল চরম বৈষম্যমূলক। কৃষকরা জমিদারদের খাজনা দিতে না পারলে জমি হারাতেন, নারীরা নিপীড়নের শিকার হতেন, আর সাধারণ মানুষ ছিলেন নিরুপায়। এই পটভূমিতেই বাংলার রবিন হুডরা উঠে এসেছেন। তাঁরা ছিলেন সেই সময়ের সমাজবিরোধী চরিত্র, যারা প্রকৃতপক্ষে সমাজকে পরিবর্তনের পথ দেখিয়েছেন। বাংলার বিভিন্ন অঞ্চলে এই রবিন হুড চরিত্র ঘিরে অসংখ্য লোকগাথা, পালাগান এবং নাটক রচিত হয়েছে। বাউল গানেও এদের নাম উঠে আসে। অনেক লেখক এবং কবি তাঁদের নায়কোচিত করে তুলেছেন সাহিত্যে। এইসব গল্পে দেখা যায় কিভাবে এই মানুষটি দুঃসাহসিক অভিযান চালিয়ে ধনী শোষকদের পরাস্ত করেন এবং দারিদ্র্যপীড়িতদের পাশে দাঁড়ান। যদিও তাঁকে নায়ক হিসেবে দেখা হয়, অনেকে আবার তাঁকে ডাকাত বা অপরাধী হিসেবেও দেখেন। প্রশাসনের দৃষ্টিতে তিনি আইন ভঙ্গকারী, কিন্তু জনগণের দৃষ্টিতে তিনি ছিলেন মহানুভব। এই দ্বৈত চিত্রই তাঁকে রবিন হুড নামের উপযুক্ত করে তোলে। বাংলার রবিন হুড কেবল একজন ব্যক্তি নয়, বরং একটি প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, সাহসিকতা এবং মানবতাবাদের প্রতীক। তিনি প্রমাণ করেছেন, কখনো কখনো আইন ভাঙলেও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই বড় কাজ।
তার জীবন থেকে আমরা শিখি যে সমাজে বৈষম্য দূর করতে কেবল কথা নয়, সাহসিক কাজের প্রয়োজন। বাংলার মাটিতে এমন অনেক রবিন হুড জন্ম নিয়েছেন, যারা ইতিহাসের পাতায় স্থান না পেলেও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চিরকালের জন্য।